আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি উজ্জ্বল স্যার আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি হতে যাচ্ছে ম্যাজিক ক্লাস। কারণ আজকে ম্যাজিক ক্লাস হবে? প্রথমে বলে নিই, আমরা যারা এই চ্যাপ্টারে অঙ্ক করি শতকরা 99% স্টুডেন্ট এই চ্যাপ্টারের সূত্রগুলো মুখস্থ করে। তবে আজকে আমি তোমাদেরকে যে টিপস দিয়ে দেবো, যে টিপস মনে রাখলে তোমাকে এই সূত্র মুখস্থ রাখতে হবে না, জাস্ট একটা কথা দিয়ে বা একটা কথার মাধ্যমে তুমি সূত্রটি মনে রাখতে পারবে। জাস্ট একটি টেকনিকে তুমি কি করতে পারবা, এই সূত্র মুখস্থ করতে পারবা। মানে তোমাকে আর সবগুলো স্টেপ বাই স্টেপ মুখস্থ করতে হবে না, একটি কথার মাধ্যমে তোমার সম্পূর্ণ সূত্র মুখস্থ হয়ে যাবে, মানে মুখস্থ থাকবে তোমার মাথায়। আর এই টিপসটুকু মনে রাখার জন্য বা বোঝার জন্য তোমাকে এই ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে এই ভিডিওটি শুরুতে আমি তোমাদেরকে এই পরিচালন দক্ষতা সম্পর্কে একটু বেসিক বলে নেব, তারপর আমি টিপসে চলে যাব। আসলে পরিচালন দক্ষতা যাচাই অনুপাত, এই অনুপাত দ্বারা আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান কি করে, একটা প্রতিষ্ঠান কিভাবে তার প্রাপ্য হিসাবের টাকা বা কতদিনের মধ্যে আদায় করে, বা আদায় করার দক্ষতা কেমন, অথবা তার মজুত পণ্য বিক্রয়ের দক্ষতা কেমন, কত দ্রুত বিক্রি করতে পারে, অথবা তার প্রত্যেক হিসাবের টাকা কত দ্রুত পরিশোধ করতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমার আলোচনা হয় পরিচালনা দক্ষতা যাচাই অনুপাত। আচ্ছা, এই অনুপাতে সর্বপ্রথম আমি তোমাদের সাথে কথা বলবো মজুত আবর্তন অনুপাত। এখন মজুত পণ্য বলতে আসলে কি বুঝি আমরা? মানে আমরা যে পণ্য ক্রয় করে রাখি, সেই ক্রয়কৃত পণ্যকে আমরা গুদামে রেখে দিই, সেখান থেকে পণ্য আমি কি করি, বিক্রয় করি। তার মানে এক বছরে কতবারে আমি বিক্রয় করে কি করি, আমি মজুত পণ্য শেষ করে ফেলি। এখন এখানে যখন আবর্তন কথা লেখা থাকবে, কারণ আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই অনুপাতের প্রকাশভঙ্গি তিনভাবে, মানে তিনভাবে অনুপাত প্রকাশ করা যায়। এক তোমার হচ্ছে ইষ্ট আকারে, দুই শতকরা আকারে, তিন বার অথবা গুণ। এখন যখন আমরা প্রশ্নে এই আবর্তন কথা লেখা থাকবো, ওই প্রশ্নে আমরা অ্যান্সারে লিখবো বার অথবা গুণ কথা লিখবো। কি লিখবো? বার অথবা গুণ। এখন এই আবর্তন মানে কি? আবর্তন হচ্ছে ঘুরে ফিরে কতবারে আমি মজুত পণ্য বিক্রি করতে পারবো। হ্যাঁ, তো যখনই আমার কোনো প্রশ্নে আবর্তন কথা লেখা থাকবে, এখন থেকে আমার ট্রিক্স বা কৌশল শুরু বা টিপস শুরু। খেয়াল করো, যে সকল অনুপাতে আবর্তন কথা লেখা থাকবে, দেখো এইখানে আবর্তন লেখা আছে, এইখানে আবর্তন লেখা আছে, বা এইখানে আবর্তন কথা লেখা আছে। এই আবর্তন কথা যে সূত্রে লেখা থাকবে এবং আবর্তনের পূর্বে যে শব্দটা থাকবে, সেই শব্দ সবসময় কোথায় হবে? নিচে বসবে। কোথায় বসবে? নিচে। তো এখানে দেখো আবর্তন আগে কোন সূত্র আছে? মজুত। আমি মজুত এখানে লিখছি। এখানে আবর্তন আগে কোন সূত্র আছে? দেনাদার। আমরা এখানে কি লিখবো? দেনাদার। এখানে আবর্তন আগে কোন সূত্র আছে? পাওনাদার। তাহলে এখানে কি লিখবো? পাওনাদার। তার মানে আমরা বুঝতে পারলাম, যেখানে আবর্তন থাকবে, মানে যে শব্দের আগে আবর্তন কথা লেখা থাকবে, সেই শব্দ আমরা কি কোথায় বসাবো? নিচে বসাবো। আবারও বলি, আবর্তন থাকলে এই আবর্তনের পূর্বে যে শব্দটি থাকবে, সেই শব্দটা সবসময় তোমার কোথায় বসবে? নিচে বসবে। যেমন মজদুর, আবর্তন আগে মজদুর আছে, নিচে বসাইছি। আবর্তন আগে দেনাদার আছে, নিচে বসাইছি। আবার আবর্তন আগে আছে পাওনাদার আছে, পাওনাদারটা কোথায় বসাইছি? নিচে বসাইছি। এখন উপরে বসাবো কি? কারণ অনুপাত মানে কি? দুটি পরস্পর সম্পর্কযুক্ত সংখ্যার ভাগফল। তার মানে আমি তো নিচে বসাইছি একটা শব্দ, তাহলে উপরে কিছু একটা বসবে। উপরে আমরা কি বসাবো? এখন মাথায় রাখতে হবে যে এই আমি নিচে যে শব্দটা লিখছি, এর সাথে কার সম্পর্ক আছে, কি করলে এই শব্দটা এটা বাড়ে বা কমে। তাহলে কার সম্পর্ক আছে? দেখেন, মজুত পণ্যের সাথে সম্পর্ক, বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক। কার সম্পর্ক? বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্ক। তার মানে ধরো তোমার গুদামে 500 একক পণ্য আছে। কত একক পণ্য আছে? 500 একক। তুমি এইখান থেকে কি করলা, ধরো এটার দাম হচ্ছে 5000 টাকা, তাহলে 500 টাকার দাম কত? 5000 টাকা। তুমি 200 একক মানে 2000 টাকার পণ্য তুমি কি করলা? বিক্রি করলা। আর এই যে বিক্রি করা পণ্য, এতে কি তোমার মজুত পণ্য কি কমে গেছে? ঠিক আছে, তার মানে মজুত পণ্যের সাথে কার সম্পর্ক?
বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক। তাহলে আমরা এখানে কি লিখবো? বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে এই বিক্রিত পণ্যের ব্যয়ের মাধ্যমে আমার কি হয়? মজুত পণ্য কমে বা বাড়ে। এখন প্রশ্নের কোথাও যদি এই বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকে অথবা বিক্রিত পণ্যের ব্যয় বের করার কোনো অপশন যদি প্রশ্নে দেওয়া না থাকে, মানে কোনো কিছুই নাই, সরাসরি দেওয়া নাই বা বের করার কোনো অপশন দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয়ের পরিবর্তে আমরা এখানে কি বসাবো? বিক্রয় বসাবো। কি বসাবো? বিক্রয়। তার মানে এই মজুত পণ্যের সাথে কার সম্পর্ক? বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক। তার মানে কি শিখলাম? আবর্তন আগে যে শব্দ থাকবে সেটা নিচে, আর এই শব্দের সাথে যে শব্দের সম্পর্ক সেটা কোথায়? উপরে। আচ্ছা, এখন আসো এখানে আমরা গড় মজুত বলতে একটা কথা লিখছি গড় মজুত। এখন গড় মজুত আমি বলতেছি কি বুঝি? যখন প্রশ্নে প্রারম্ভিক এবং সমাপনী দুটি মজুত পণ্য উল্লেখ থাকবে তখন আমাকে কি করতে হবে? দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে গড় বের করতে হবে। আমরা এখানে কি করব? প্রারম্ভিক শর্টকাটে লিখলাম মজুত যোগ সমাপনী মজুত ভাগ কত? 2। এখন কথা হচ্ছে প্রশ্ন শুধু একটা সমাপনী মজুত পণ্য আছে, তাহলে আর গড় করার প্রয়োজন নাই। যখন দুইটা থাকবে তখন আমি কি করব? গড় করব। আচ্ছা, এই হলো মজুত পণ্যের সূত্র। এখন কথা হচ্ছে অনেক সময় প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি দেওয়া থাকে না, আমাকে তখন কি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হবে? আমি এটা এখানে লিখে দিই, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস কি? মোট লাভ। তার মানে যদি প্রশ্নে সরাসরি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে এবং যদি বিক্রয় এবং মোট লাভ দেওয়া থাকে, তাহলে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে কি আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এই অংশটুকু যারা বিশদ আয় বিবরণী করেছো তারা ভালোভাবে বুঝতে পারবা, কারণ বিশদ আয় বিবরণীতে কি আমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে কি মোট লাভ বের করি। একটু দেখাই দিই, আমরা কি করছি যে বিক্রয় মাইনাস কি বিক্রিত পণ্যের ব্যয় যা বের হবে এটাকে আমরা কি বলি? মোট লাভ। তার মানে প্রশ্নে যদি এই বিক্রয়টা থেকে মোট লাভ দেখা যায়, এই বিক্রয় থেকে এই মোট লাভ বাদ দিলে কি বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। এটা আমাদের বিশদ আয় বিবরণী একটা টপিকস, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আদর্শ মান আছে 8। তার মানে যদি সারা বছর কোন 8 বারে বিক্রি করে শেষ করতে পারে তাহলে তার জন্য এটা কি ভালো। যদি এই আদর্শ মান থেকে উপরের দিকে মান থাকে তাহলে বুঝতে হবে এই কোম্পানি মজুত পণ্যের বিক্রয়ের উচ্চ হার, মানে দ্রুত সে কি করতে পারে? বিক্রি করতে পারে, তার এখানে দ্রুততার সাথে সে কাজ করতে পারে। আর যদি এখানে এই আদর্শ মান থেকে কম আসে তাহলে বুঝতে হবে এই কোম্পানি বিক্রয় অবস্থা কি বা মজুত পণ্য বিক্রয়ের যে সিস্টেমটা মন্থর গতিতে, মানে স্লোলি, কোন অবস্থা তেমন ভালো না। আচ্ছা, এখন হচ্ছে তোমার দেনাদার আবর্তন। এখন দেনাদার আবর্তন এখানে কি লেখা আছে? আবর্তন লেখা আছে। তার কারণে আমি কি করছি? দেনাদারটা নিচে রেখেছি। এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট খালি শুধু মনে রাখবা যার আগে আবর্তন সেই কি কোথায়? নিচে, বাস, আর কিছু মনে রাখার দরকার নেই। এখন এই দেনাদারের সাথে কার সম্পর্ক এটা মাথায় নিতে হবে। এখন দেখো দেনাদার কোথা থেকে আসে একটু চিন্তা করো। একমাত্র ধারে পণ্য বিক্রি করলে কি হয়? দেনাদারের সৃষ্টি হয়। তার মানে বুঝতে পারলাম ধারে বিক্রির সাথে কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। তার মানে আবর্তন আগে যে শব্দ নিচে, আর তার সাথে সম্পর্ক সে কি উপরে। তাহলে আমরা উপরে কি লিখবো? এখানে নিট ধারে বিক্রি। এখন নিট ধারে বিক্রি বলতে সেটা কি বুঝলো? আমি 5,000 টাকা পণ্য বিক্রি করলাম, এখানে আমার কাছে ধারে 5,000 টাকা পণ্য বিক্রি করছি, 500 টাকা পণ্য আমার কাছে কি ফেরত আসছে, তাহলে আমার নিট ধারে বিক্রি কত? 45 টাকা। তার মানে ধারে বিক্রি থেকে ফেরত বাদ দিয়ে আমাকে ধারে বিক্রয়টা নির্ণয় করতে হবে। আচ্ছা, ঠিক এখানে আবার গড় দেনাদার বলতে কথা আছে, কি লেখা আছে? গড় দেনাদার। তার মানে যদি প্রশ্নে দুটি দেনাদার থাকে, একটি প্রারম্ভিক দেনাদার, একটা কি সমাপনী দেনাদার থাকে, কি থাকে? সমাপনী দেনাদার। তাহলে আমাকে কি করতে হবে? এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে? গড় দেনাদার বের হয়ে যাবে। এখন খেয়াল করো আমাদের ধারে বিক্রয়ের সাথে শুধু কি দেনাদার সম্পর্ক না, প্রাপ্য নোট বা বিলের সাথে সম্পর্ক আছে। কি আছে? প্রাপ্য নোট বা বিলের সম্পর্ক আছে। যদি অনুরূপভাবে দুইটা প্রারম্ভিক একটা সমাপনী দেনাদার একটা প্রারম্ভিক দেনাদার দেওয়া থাকে, আবার যদি আমার এখানে দুইটি বিল দেওয়া থাকে, যেমন দুইটি কি আছে? প্রাপ্য বিল আছে,
যদি প্রাপ্য বিল দুইটা থাকে তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই প্রারম্ভিক প্রাপ্য বিল যোগ সমাপনী প্রাপ্য বিল ভাগ কত 2। তার মানে যদি প্রশ্নে একটা দেনাদার থাকে সরাসরি আমরা এখানে কি লিখবো, দেনাদার লিখবো। যদি প্রশ্নে দুটি দেনাদার থাকে, একটা প্রারম্ভিক সমাপনী থাকে, তাহলে দুইটাকে যোগ করে গড় করে নিতে হবে, কারণ দুইটা নেওয়া যাবে না, কি করতে হবে গড়। তখন কি হবে, প্রারম্ভিক দেনাদার যোগ কি সমাপনী দেনাদার ভাগ 2। এখানে আমরা কি লিখবো, গড় দেনাদার লিখবো। আবার যদি প্রশ্নে দুইটি প্রাপ্য বিল বা প্রাপ্য নোট দেওয়া থাকে তাহলে এটাকে কি করতে হবে, গড় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো গড় দেনাদার প্লাস কি গড় প্রাপ্য বিল। আমি আবারও বলি, যদি প্রশ্নে একটি দেনাদার দেওয়া থাকে সরাসরি আমি শুধু দেনাদার লিখে দেবো। প্রশ্নে যদি দুটি দেনাদার দেওয়া থাকে প্রারম্ভিক সমাপনী, তাহলে যোগ করে ভাগ যোগ করে দুটো ভাগ করে গড় করতে হবে। অনুরূপভাবে যদি প্রাপ্য বিল দেওয়া থাকে তাহলে দুটো লিখতে হবে। আর যদি একটা একটা করে দেওয়া থাকে তাহলে গড় করার দরকার নাই, জাস্ট যোগ করে দিলে দেনাদার যোগ প্রাপ্য বিল যোগ করে দিলে হয়ে যাবে। তখন দুইটা থাকলে কি করতে হবে, গড় করতে হবে। একটা থাকলে গড় করতে হবে না, ঠিক আছে। আর শুধুমাত্র একটি দেনাদার থাকলে তাহলে এগুলা কিছু করার দরকার নাই, জাস্ট শুধু দেনাদারটা লিখে দিলেই হবে। আচ্ছা, এখন আবার পাওনাদার আবর্তন কি বলছিলাম, আবর্তন আগে যে শব্দ সেটা নিচে, আর এর সাথে কার সম্পর্ক, এই সম্পর্কটা খুঁজে বের করো। সম্পর্ক কি করলে পাওনাদার সৃষ্টি হয়, একমাত্র ধারে ক্রয় করলে কি হয়, পাওনাদার সৃষ্টি হয়। তার মানে ধারে ক্রয়ের সাথে কার সম্পর্ক, পাওনাদারের সম্পর্ক। অনুপাত মানে কি, দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত সংখ্যার কি ভাগফল, ঠিক আছে। তার মানে এই পাওনাদার সাথে ধারে ক্রয়ের সম্পর্ক। তার মানে এখানে কি লিখবো, নেট ধারে ক্রয়। আচ্ছা, এখন অনুরূপভাবে যেমন এখানে দেনাদার কি বলছি আমরা, দুইটা থাকলে কি করতে হয়, দুইটা যোগ করে ভাগ করতে হয়। ঠিক অনুরূপভাবে দুটি পাওনাদার বা প্রদেশার থাকলে একটা সমাপনী থাকলে দুইটা যোগ করে দুইটা ভাগ করতে হবে। আবার প্রাপ্য প্রদেয় নোট বা বিল থাকলেও কি করতে হবে, যোগ করে ভাগ করতে হবে। আমরা এখানে দেখাই দিই, এখানে দেখো যে প্রারম্ভিক পাওনাদার প্লাস সমাপনী পাওনাদার ভাগ কত 2, তাহলে গড় বের হয়ে গেল। আমরা এখানে কি লিখবো, গড় পাওনাদার, হ্যাঁ, যোগ যদি দুইটি পদের বিল থাকে বা পদের নোট থাকে, একটি থাকলে গড় করতে হবে, একটা দাস সরাসরি একটা এখানে লিখে দিবা। এখানেও যদি প্রাপ্য হিসেবে ক্ষেত্রে যদি একটি প্রাপ্য বিল থাকে সরাসরি ডাইরেক্ট এখানে কি প্রাপ্য বিল বা নোট লিখে দেবে, তাহলে গড় করার প্রয়োজন নেই। গড় কখন করবো, যখন দুইটা থাকবে, দুইটা থাকলে গড়, একটা থাকলে গড় হবে না। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রদেয় নোট। তাহলে এই অনুরূপভাবে প্রারম্ভিক প্রদেয় নোট যোগ সমাপনী প্রদেয় নোট ভাগ কত 2। এই হলো আমার সিস্টেম। এখানে আট সমান কি 6 বার, তার মানে 6 বারের থেকে বেশি থাকলে, বেশি মান বের হলে তাহলে বুঝতে হবে এই কোম্পানি দ্রুত তার দেনা পরিশোধ করতেছে। আর যদি মান কম হয় তাহলে বুঝতে হবে কি তার দেনা পরিশোধের ক্ষেত্রে কি মন্থর গতি বা স্লো গতি সে ফলো করতেছে। আবার এই প্রাপ্য হিসাবে 6 বার, তার মানে 6 বার বেশি থাকলে কি হবে, বুঝতে হবে এই কোম্পানি খুব দ্রুত তার প্রাপ্য হিসাবে আদায় করতেছে। আর মান কম হলে বুঝতে হবে কি আস্তে আস্তে প্রাপ্য হিসাবে আদায় করতেছে। আচ্ছা, আরেকবার আমি এই সূত্রগুলো রিভিউ দিয়ে থাকি। যদি কোথাও কখনো আবর্তনের সূত্র দেখো, এই আবর্তনের সূত্র সহজে মনে রাখার উপায় হচ্ছে আবর্তনের আগে যে শব্দ আছে সেটা সবসময় কি বসবে, নিচে বসবে। আর যে শব্দটা আমি নিচে বসালাম সেই শব্দের সাথে কোন শব্দের সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি করবে, উপরে বসবে। এই হলো আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আমি এই সূত্রগুলো আবার একটা ম্যাথের মাধ্যমে ক্লিয়ার করে দেব পরবর্তী ভিডিওতে। যদি আজকে ক্লাসটা তোমার ইউনিক লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।